বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে একটি নতুন সরকার গঠনের পর তাদের প্রথম বিদেশ সফর হিসেবে বরাবরই কোনো না কোনো বৈশ্বিক পরাশক্তিকে প্রাধান্য দিয়ে সেই দেশ সফর করেছে। তবে বাংলাদেশের কূটনীতিতে ভারত ও চীন বরাবরই গুরুত্বপূর্ণ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই দিক দিয়ে প্রাধান্য পেয়েছে ভারত, আর বিশ্লেষকদের অনেকের মতে অন্তর্বর্তী সরকারের সময় অনেকটা প্রাধান্য দিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথাগত পরাশক্তি বা প্রতিবেশী দেশে সফরের সেই প্রথা ভেঙে একটি সফল মুসলিম রাষ্ট্র মালয়েশিয়াকে প্রথম সফর হিসেবে বেছে নিয়েছেন। ইতিমধ্যে তিনি মালয়েশিয়া সফর শেষ করে চীন সফরে গেছেন। তারেক রহমানের এই সফর ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাদের দৃষ্টিতে ভারতকে এড়িয়ে তারেক রহমানের চীনমুখী কূটনৈতিক তৎপরতা তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের একটি ইঙ্গিত। সত্যি কি তাই, নাকি এটি কেবল নতুন সরকারের সম্পূর্ণ স্বাধীন, সার্বভৌম ও অর্থনৈতিকভাবে দ্বিপাক্ষিক কল্যাণমুখী পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ? সব মিলিয়ে কূটনৈতিক ভাষায় আঞ্চলিক রাজনীতির বড় দুই খেলোয়াড় ভারত ও চীনের আগে মালয়েশিয়া সফরের অর্জন ও তাৎপর্য কি, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত AKM আতিকুর রহমান, ব্র্যাকের সহযোগী পরিচালক ও অভিভাষণ বিশেষজ্ঞ শরীফুল হাসান এবং দায়রার সাবেক যুব মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এবং প্রথম বিদেশ সফরকে তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়াকে, এবং এই সফরটি আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এই সফর আসলে বাংলাদেশের কূটনৈতিক জায়গা থেকে বিদেশ সফরের এক ধরনের নিরপেক্ষতার বার্তা দিচ্ছে, এটিও আমরা বলতে শুনছি। এবং দীর্ঘদিন ধরে আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের যেই বিষয়টি নিয়ে এক ধরনের আলোচনা চলছিল, শ্রমবাজার, সেটি আসলে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উন্মুক্ত হওয়ার এক ধরনের আভাস আমরা পেয়েছি। আপনি কি মনে করছেন এই সফর আসলে সেই শ্রমবাজারটি সুরক্ষা করতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে বহির্বিশ্বের যেসব নেতা প্রথমে অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম। সর্বপ্রথম যতটুকু জানি তিনি অভিনন্দন জানিয়েছেন। তারই একটা প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বিভিন্নভাবে একটা বন্ধুসুলভ বা বিভিন্ন রকমের বা অর্থনৈতিকভাবে যোগাযোগ, প্লাস আমাদের প্রায় 15 লক্ষ শ্রমিক সেখানে কাজ করছেন। সুতরাং আমাদের এই দেশটার ব্যাপারে ডেফিনেটলি বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই গুরুত্ব দিয়ে মালয়েশিয়া প্রথম সফর করছেন। সেই ক্ষেত্রে শ্রমবাজারের যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল, তো সেখানে দুই দেশের সাথে যে আলোচনা, দ্বিপাক্ষিক যে আলোচনা সেই বিষয়টা স্থান পেয়েছে বরাবরের মতোই। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী নেওয়ার জন্য এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার ব্যাপারে মাননীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান করেছিলেন। এবং সাথে সাথে অনিয়মিত যেসব কর্মী আছেন তাদেরকে বৈধকরণের বিষয়টা নিয়ে আসছেন, এবং সেই ক্ষেত্রে আবার আটকে পড়া যেসব বাংলাদেশিরা সেখানে আছেন তাদেরকে বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে উনি অনুরোধ করেছিলেন। তো তারই প্রেক্ষাপটে বিষয়টা যেটা আসছে, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু আমরা দেখেছি আশ্বস্ত করেছেন। তো সেক্ষেত্রে কিছু আরও কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়াটা কী হবে সেটার ব্যাপারে দুই পক্ষ একমত হয়েছেন। স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, তারপরে প্রতিযোগিতামূলক হবে, মধ্যস্বত্বভোগীদেরকে ইগনোর করে কর্মীরা যাতে কম খরচে যেতে পারে, এই বিষয়গুলোতে ঐক্যমত এসেছেন। আবার মালয়েশিয়া এটাও বলেছে মালয়েশিয়ার যে সিস্টেম অনুযায়ী নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা হবে সেই দেশের যে নির্ভর করে নিয়োগকর্তাদের যে ডিমান্ড, তাদের চাহিদার উপর ডিপেন্ড করবে, এবং বিভিন্ন সেক্টর আছে, সেক্টরে যে কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতির উপর ডিপেন্ড করবে। ওভারঅল আমরা যে বিষয়টা শ্রমবাজারের বিষয়ে আমরা যদি দেখতে পাই, আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার পরে শ্রমবাজারটা উন্মুক্ত হয়ে যাবে এবং একটা ডিসিশন সেখান থেকে চলে আসবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু সেই জায়গাটাতে আমাদের কাছে মনে হচ্ছে আরেকটু সময় লাগবে। সেখানে বলা হয়েছে যে দু দেশের যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং, সেই মিটিংটা অতি সত্বর করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, এবং সেই সাথে বাংলাদেশের যে মালয়েশিয়ার যে MOU চুক্তি আছে সেই MOU চুক্তিটা কারেকশনের একটা বিষয়ও আলোচনা হয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে দু দেশের এই টোটাল আলোচনার প্রেক্ষিতে হয়তো টেকনিক্যাল বিষয়গুলো আলোচনার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা হয়তো শীঘ্রই হতে পারে। একটু যদি আমি এখানে যুক্ত করি, মানে আপনি যে দুটো বিষয় নিয়ে আসলে কথা বলছেন, শ্রমবাজারের বিষয়টি কিংবা আরো শ্রমিক নিয়োগ করবার যে বিষয়টি, সেখানে আসলে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি খুব গুরুত্ব পেয়েছে। কিন্তু আপনি হয়তো বলার চেষ্টা করছিলেন যে আমরা একটা ডিসিশন হয়তো পেতে পারতাম এই সফরের মধ্যে দিয়ে, সেটি তো আসলে আমরা পেলাম না। এইটি আসলে এক ধরনের ইতিবাচক ব্যাপার আমাদের জন্য, নাকি খানিকটা নেতিবাচক?
না এটা তা আমরা আমাদের যে প্রত্যাশা ছিল এবং দেশবাসীর যে প্রত্যাশা ছিল, কারণ এই শ্রমবাজার তো দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে, লাস্ট গভর্নমেন্টের আমল থেকে কিন্তু আলোচনা হচ্ছিল, কিন্তু সেই ক্ষেত্রে এটা একটা আমাদের এর আগে এই গভর্নমেন্টের এই মন্ত্রী কিন্তু সেখানে গিয়েছিলেন। সুতরাং আমরা আশা করছিলাম যে দিস ইজ দ্য লাস্ট ভিজিটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে হয়তো এটা ডিসিশনটা চলে আসবে, অ্যানাউন্সমেন্টটা শুধু আসবে, এটা আশা করেছিলাম। তো নিশ্চয়ই সেখানে অনেকগুলো বিষয় টেকনিক্যাল ইস্যু আছে। আপনি জানেন লাস্ট এর আগে যে মালয়েশিয়ার শ্রমবাজার ছিল সেখানে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে সেখানে কিন্তু এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছিল, অনিয়ম দুর্নীতি, এই সিন্ডিকেটের অরাজকতার কারণে কিন্তু অনেক রকমের ব্যাপক দুই দেশের কিন্তু সুনামক্ষুণ্ণ হয়েছে। এই সেক্টরের ব্যবসায়ীরা কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। একটা কিছু সুনির্দিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠীকে আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে শ্রমিকরা যেতে হতো, যেটা সিন্ডিকেটের যে ইয়েটা ছিল, কুফলটা ছিল। এবং সেই জায়গাটাতে এখন এটার একটা স্বচ্ছতা যদি আনতে হয়, এখানে নিয়ম নীতির মধ্যে যদি আনতে হয়, দুই দেশের সুনাম যদি ক্ষুণ্ণ করতে হয়, রক্ষা করতে হয়, ইভেন কি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হয়, এই সেক্টরে যারা বাংলাদেশ থেকে যারা শ্রমিক পাঠায়, সকল রিক্রুটিং এজেন্সির একটা দাবি কিন্তু ছিল যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে কিন্তু কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে, কোনো প্রকার সিন্ডিকেটের কাছে আর সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। ইভেন কি মালয়েশিয়াতে বাংলাদেশ সহ আরও 14টা কান্ট্রি কিন্তু শ্রমিক পাঠায়। 14টা কান্ট্রির সিস্টেম একরকম, নিয়ম একরকম, আর বাংলাদেশের জন্য সিস্টেম কিন্তু ভিন্ন রকম। সুতরাং সেই ক্ষেত্রে বায়রার সদস্যদের একটা দাবি ছিল যে নেপাল সহ অন্য দেশগুলোতে যেভাবে শ্রমিক যায়, সিন্ডিকেট মুক্তভাবে বাংলাদেশতেও ঠিক একইভাবে শ্রমিক যায়। তো ওই জায়গাটাতে আমার মনে হয় এগুলা সবকিছু ব্যালেন্স করতে গিয়ে, দুই দেশের সমন্বয় করতে গিয়ে হয়তো আরেকটু সময় লাগবে। আমরা হতাশ হচ্ছি না, হোপফুল হয়তো আর কিছু সময় লাগবে, কিন্তু হতে পারে। সফরটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখার চেষ্টা করছি। শরীফুল হাসান, এই প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া বেছে নিয়েছেন, এটি নিয়ে একটা বিস্তর আলোচনা আছে। মানে অনেক পরাশক্তির আছে, আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে তাদেরকে নিয়ে একটা আলোচনা আছে, কিন্তু প্রধানমন্ত্রী কেন মালয়েশিয়া বেছে নিলেন? বিশ্লেষকরা এটার আসলে নানান কারণ বলার চেষ্টা করছেন, বিশেষ করে 4টি কারণও বলা হচ্ছে যে এর পেছনে একটা স্পষ্ট বার্তা রয়েছে। আপনার আসলে কি মনে হয় যে বার্তাটা আসলে কি? না, ধন্যবাদ। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথম সফর এবং দ্বিতীয় বিষয়টি প্রাপ্তি। আমরা প্রাপ্তির আলোচনায় যদি পরে যাই, প্রথমটা যেটি আপনি বললেন, যে কোনো একটা দেশে নির্বাচিত যিনি সরকার আসেন, দক্ষিণ এশিয়া একটা সংস্কৃতি আসে, ভারত আশা করে যে নেপালে বলেন বা মালদ্বীপে বলেন যেই প্রথম নির্বাচিত হবে তারা আশা করে তাদের এখানে প্রথম সফর করবে। আর চায়না গত কয়েক দশকের তার প্রভাবের কারণে তারা আশা করে তাদের এখানে করবে। এবং যেমনটা আপনি বলছিলেন, আমরা জুলাই আগস্টের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি একটু অতি সম্পর্ক দেখছি। এই তিনটা জায়গায় আপনি ভারত, চায়না, যুক্তরাষ্ট্র এড়িয়ে প্রথম মালয়েশিয়া গেলেন। আমি মনে করি এটার তো একটা কূটনৈতিক তাৎপর্য আছেই। এটা আমি বলবো যে এক ধরনের ভারসাম্য রক্ষা করা, যে আমি ভারতেও গেলাম না, যুক্তরাষ্ট্রেও গেলাম না, মালয়েশিয়া প্রথম দেশে গেলাম। এবং মালয়েশিয়ার সাথে যদি আপনি বলেন ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের সাথে আপনার যে প্রাপ্তির যত বিষয় আছে, মালয়েশিয়ার সাথে আপনি 9টা এমইউ, 33টা বিষয় যত কিছু বলেন না কেন, মানে এক কথায় বলতে গেলে মালয়েশিয়া থেকে বাংলাদেশের পাওয়ার খুব বেশি আশা কিছু নাই, কিছু আমাদের কর্মী ছাড়া, রেমিটেন্স আলাপ ছাড়া। সেটা ডিফারেন্ট আলাপ। কিন্তু কূটনীতিতে আমি আনোয়ার ইব্রাহিমের সকাল থেকে পোস্ট দেখছিলাম যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কি লেখেন। আপনার যদি তার সোশ্যাল মিডিয়া পোস্টটা খেয়াল করে থাকেন সকালবেলা, আপনি তার সেখানে দেখবেন মানে আলোচনা জুড়ে হচ্ছে, এখানে আপনার রোহিঙ্গাদের বিষয় আছে, আসিয়ান নিয়ে আছে, গাজার বিষয় আছে, কিন্তু আপনি শ্রমবাজারে কোনো কথাই খুঁজে পাবেন না। যেটা ফখরুল ভাই বলছিলেন যে তারা হয়তো আশা করেছিল এই সেক্টরের লোকজন, কারণ মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ আছে কিন্তু 2 বছরের বেশি সময় ধরে। এবং এই এখনকার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সবাই আশা করেছিল তিনি আসলেই বোধহয় আমাদের সারা দুনিয়ার সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক কতটুকু হয়েছে সেটা আমরা দেখলাম। তখনও কিন্তু প্রথম সফরটা আপনার 2024 সালের অক্টোবর মাসে এই আনোয়ার ইব্রাহিম প্রথম সে দ্রুত গতিতে ডক্টর মোদির সঙ্গে দেখা করতে এসেছিল। এটা ছিল প্রথম সফর, মানে মালয়েশিয়ার মানে বাংলাদেশের কোনো মানে নতুন সরকার প্রথম সফর ছিল সেটি, মানে তিনি যাওয়ার পথে বাংলাদেশ হয়ে গেছে, সেটা ছিল প্রথম সফর। মাস 8 আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু আগস্ট মাসে ঘুরে এসেছিলেন। সেখানে কিন্তু আপনি এই যে বিষয়গুলো, বাণিজ্য, বিনিয়োগ, এআই দিচ্ছেন, বিষয়গুলো আলোচনা হয়েছিল। ফখরুল ভাই যেটা বললেন, তার আগে যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী গিয়েছিলেন, একটা আশা ছিল যে এই সফরের কারণে হয় কি, একটা দেশের প্রধানমন্ত্রী ওইখানে গিয়ে বাংলাদেশের শ্রমবাজার খোলার জন্য কর্মীদের আহ্বান জানানোর দরকার নেই, সেই আহ্বান তিনি দেশেও জানাতে পারেন, নানান জায়গায় জানাতে পারেন। একটা হয়তো আশা ছিল যে এইখানে গেলে শ্রমবাজার চালু হবে, আমি বরং চুক্তি স্বাক্ষর হবে, একটা ইতিবাচক কথা হবে। তো আমি এই বিষয়টাকে ইতিবাচকভাবে দেখি এই কারণে
আপনি যদি দেখেন মালয়েশিয়া প্রথম 1978 সালে 23 জন কর্মী দিয়ে আমাদের শ্রমবাজারটা চালু হয়। তারপরে মালয়েশিয়ায় প্রতি 3-4 বছর কর্মী গিয়েছে, তারপর বন্ধ হয়েছে, আবার গেছে 97 সালে বন্ধ হয়েছে, 2001-2 সালে বন্ধ হয়েছে, তারপরে আপনার 6-7-এ কলিং ভিসা যাওয়ার পর 9 থেকে 12 বন্ধ হলো, তারপর G2G, এবং তারপরে আমরা ভয়াবহ খুব কুৎসিত দুটো রূপ দেখলাম। আমি কুৎসিতই বলছি এই কারণে 2017-18 সালে আমরা দেখলাম 10 জনের একটা সিন্ডিকেট, এবং 2022 সালে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশকে চিঠি লিখছে যে 15 জন একজন সিন্ডিকেটের বাইরে আমরা, 25 জনের একটা সিন্ডিকেটের বাইরে আমরা কর্মী নেব না। পৃথিবীর কোনো দেশে এইরকম নগ্নভাবে আপনার হয় না। তো সেই জায়গা থেকে আপনি নানান ধরনের প্রেশার, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, সেই ধরনের ব্যবসায়ীরা হয়তো চাচ্ছিল, সেই জায়গা থেকে আমি বরং ইতিবাচকভাবে দেখি, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা যে আমরা বাজার খোলার আহ্বান জানাচ্ছি, তার মানে বাজার খুলে নেই। আপনি অন্য সময় এই ধরনের সফরের পরপরই আপনার মাঠ থেকে লাখ লাখ লোকের কাছ থেকে টাকা নিয়ে যাওয়া, কালকেই মালয়েশিয়া যাবে, সেখান থেকে আমি মনে করি যে আমাদের অনেক কর্মীরা রক্ষা পেল। আপনি আশা করতে পারেন আসলে আমাদের যে বর্তমান এমইউটা আছে সেই এমইউটা এই বছর শেষ হবে। সেই এমইউর আলাপে আমার আশা হচ্ছে, আমার মনে হয় না যে 2-4 মাসের মানে মধ্যে হুট করে আসলে সমস্যাটার সমাধান না হলেও একটা বড় ইতিবাচক পথে হয়তো বাংলাদেশ এবং আমার মালয়েশিয়ার কাছে এই মানে সম্পর্কটা বরং হাঁটা সময় শুরু নেওয়া হোক। করেছে। কারণ হয়েছে কি, মালয়েশিয়া প্রতিবারই তারা বলে যে আগের সিস্টেমটা আমাদের ত্রুটি ছিল, আমরা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে এবার এমন একটা পদ্ধতি করছি যার ফলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা যায় নতুন যে পদ্ধতি, তার চেয়েও বেশি প্রতারণা হচ্ছে, তার চেয়েও বেশি দুর্নীতি হচ্ছে, এবং সেই দুর্নীতির সাথে মালয়েশিয়ার আপনার উপপ্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রী পর্যায়ের সরাসরি লোকজন, তারা এটার সঙ্গে জড়িত। এই দুর্নীতির সাথে বাংলাদেশ যেমন জড়িত, মালয়েশিয়া জড়িত। এবং আমরা প্রায় অফলাইনে বলি যে মালয়েশিয়া 4-5 বছর পর যখন নির্বাচন আসে, ওদের নির্বাচনের টাকা জোগাতে হবে, আচ্ছা বাংলাদেশ থেকে লোক আনা চালু করো, লোক আনো, এক গাদা টাকা নাও, প্রতারিত। সেই জায়গা থেকে আমি কিছু রক্ষা মনে কিন্তু করি। কার্যকর হচ্ছে কিনা পদ্ধতিগুলো, সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। যে এ.কে.এম. আতিকুর রহমান, আপনার কাছে আসি। কূটনৈতিক ভাষায় যদি আমি বলি, যেহেতু আপনি সাবেক রাষ্ট্রদূত ছিলেন, প্রধানমন্ত্রীর এবারের এই প্রথম মালয়েশিয়ান সফর সেটিকে আসলে সরকারের পররাষ্ট্রনীতির এক ধরনের সিগন্যাল বলা হচ্ছে, প্রথম বড় সিগন্যাল বলা হচ্ছে, যেটি আসলে ঢাকার ভবিষ্যৎ যে আঞ্চলিক অবস্থান সেটি সম্পর্কে এক ধরনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। আপনিও কি আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা? গুরুত্বপূর্ণ ইঙ্গিত কিভাবে দেখছে সেটা আমার বোধগম্য না, আমি বুঝতে পারছি না। ভবিষ্যৎ যে আঞ্চলিক অবস্থান থাকবে ঢাকার এটা পার্শ্ববর্তী বলা হচ্ছে রাষ্ট্রগুলোর বিভিন্ন সাথে কিংবা কাগজপত্রে দেখি, পররাষ্ট্রনীতিগুলোর সাথে। কিন্তু এখানে আমি যেটা মনে করি যে কারণটার জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে, কয়েকটা কারণ। একটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কে যেটা সবাই বলে যে সবার আগে ভারতে যায়, তারপর চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে চীন হওয়া উচিত ছিল, মালয়েশিয়া গেল কেন? মালয়েশিয়া যাওয়ার পিছনে যে কারণগুলি বেশি কাজ করেছে, আমি ফখরুল সাহেবের কথা প্রসঙ্গে বলছি, যে উনি যেহেতু আমাদের শ্রম বাজার সংক্রান্ত ব্যাপারে খুব ঘনিষ্ঠভাবে, মানে অঙ্গাঙ্গিভাবে এটা ভিতরে জড়িত। মধ্যপ্রাচ্যে যে অবস্থা এখন, মধ্যপ্রাচ্য দেশগুলিতে আমাদের শ্রমিক যাওয়া, সেখানে অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে ইসরায়েলের, ইরানের যে সমস্ত যুদ্ধ গেল, এর পরিপ্রেক্ষিতে আমাদের এই শ্রম বাজারটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের। আর এরপর আমাদের লোকজন বেশিরভাগ স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে মালয়েশিয়ায় বাংলাদেশে থাকে, তারা মনে করে নিজেদের দেশে আছে, এভাবে চলাফেরা করে। তো সেই মালয়েশিয়ার শ্রম বাজারটাও বন্ধ মানে বর্তমান মালয়েশিয়ার যে সরকার আছে, আনোয়ার ইব্রাহিমের সরকার, এর আগের সরকারের সময় বন্ধ হয়ে গেছে। মাহাথির মোহাম্মদ যখন তার আগের দল ত্যাগ করে অন্য দলে অন্তর্ভুক্ত হয়ে করলেন, তখন ওরা বন্ধ করে দিয়েছিলেন যে কারণে, সেটা হচ্ছে সিন্ডিকেটের কারণে। তো সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর এখন এই যে চাপটা, আমার শ্রমিকের যে চাপটা, আপনারা জানেন প্রায়শই মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমিকদের লাশ আসতেছে, প্রায় ঘটনা দেখবেন, 5 জন আসলো, এই আজকে না কালকে আসলো। হ্যাঁ, তো এই অবস্থায় মালয়েশিয়া আমাদের শ্রমবাজারের বন্ধ শ্রমবাজারটা উন্মুক্ত করা যাবে, এই ধরনের একটা চিন্তাভাবনা ছিল সবার মধ্যে, আশা ছিল, কিন্তু সেই হোমওয়ার্কটা আগে করা হয়নি। এটা খোলার, প্রধানমন্ত্রী যখন যাবেন তখন সেটার একটা ঘোষণা আসবে, আনুষ্ঠানিক ঘোষণা, সেই ধরনের প্রস্তুতিটা কোনো দেশ নেয়নি, না নেওয়ার ফলে এবার এটা আসে নাই। তো এটা একটা কারণ ছিল দিকে যাওয়ার। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, সেখানে যাওয়া যাবে না, সেটা একটা কারণ। আর আপনি যেটা বললেন, আর এই এখানে যে জিনিসটা উল্লেখ করা হলো আসিয়ানের কথা, আসিয়ানের পার্টনারশিপে যাওয়ার ব্যাপারে, তো এই জিনিসগুলি
আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কিন্তু যদি বলা হয়ে অন্যভাবে থাকে। চিন্তা করে একে মাতিকুর রহমান, মানে ভারত এবং চীনে কোথায় সফরে প্রথমে যাবেন সেটি নিয়ে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছিল, হ্যাঁ, এটি- সেই প্রতিদ্বন্দ্বিতার মাঝে আসলে বাংলাদেশ এক ধরনের নিরপেক্ষতার বার্তা দিতে চাইলো হ্যাঁ, কিনা? নিরপেক্ষতা না, এটা মনে করলো যে ওখানে গেলাম না এখানেও গেলাম না, আলটিমেটলি চীনে উনি যাচ্ছেন, যাই হোক, কিন্তু মালয়েশিয়া হয়ে গেছেন। কিন্তু মালয়েশিয়ার যে প্রত্যাশা আমাদের ছিল জনগণের, সেটা সবচেয়ে বড় প্রত্যাশা, যেটা শরীফুলও বললেন, সেটা হচ্ছে আমার শ্রম বাজারটা উন্মুক্ত করা। তো উন্মুক্ত সহজে হয় না, তো এটা হোমওয়ার্ক করতে হয়, সেই হোমওয়ার্কগুলি আমাদের ছিল না, থাকলে কিন্তু ঘোষণাটা আসতো। তবে যেই জিনিসটা হবে, এই আপনি নিরপেক্ষতার বললেন, হ্যাঁ এটা অনেকটা নিরপেক্ষতা ধরতে পারেন, কারণ আমরা চাইনি যে ভারতকে একটা অন্যরকম ধারণা দিতে, আর কিন্তু ইতিমধ্যে এই চায়না সফরে কবে ভারতে কিন্তু কিন্তু নানান রকম হ্যাঁ, আলোচনা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু ভারতে কখন যে প্রথম গেছে আমার জানা নাই যে প্রথম প্রধানমন্ত্রী ভারতে প্রথম সফর হয়েছে কিনা। কারণ আমি যখনই দেখেছি আগের ইলেকশনের নির্বাচনের পর, সেটা খালেদা জিয়া যখন হয়েছেন, শেখ হাসিনা যখন হয়েছেন, ওনারা হওয়ার পরে সৌদি আরবে ওমরা করতে গেছেন, সবাই বুঝছেন? সাধারণভাবে Right. তাই। হ্যাঁ, এটাই ওনাদের প্রথম সফর দেখছি আমি আগে। তো এখন এই অবস্থায় হয়তো আমাদের 72 সালে 6 ফেব্রুয়ারি প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। তখনকার অনেক আগের কথা, সেই পরিবেশ বিশ্বে কিন্তু সেটা নাই। সেই রাজনৈতিক সেই যে কি বল বিভক্তিটা, বিভাজনগুলি, সেগুলি ওয়ার্ল্ডে নাই। তখন এই একটা পয়েন্টে কয়েকটা পয়েন্ট ছিল, এখন শুধু 2টা পয়েন্ট, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে চায়না। এছাড়া মাঝের রাশিয়ার যে অবস্থাটা, সেই অবস্থানটা আগে নাই। আপনি জানেন রাশিয়া ভেঙে টেঙে অনেক কিছু হয়ে গেছে, সেই ইউএসএসআর নাই। তো এখন এই রাজনৈতিক বিবর্তনের পর আমরা ইউএসএতে যেতে পারতাম, মানে প্রধানমন্ত্রী আমাদের, উনি ইউএসএ ফার্স্ট সফর হতে পারতো, চায়না হতে পারতো, দিল্লিতে হতে পারতো। কিন্তু উনি যখন দেখলেন যে এই যে টানাপোড়েনের কথা বললেন, যে এর সাথে দিল্লির সাথে আর বেজিংয়ের সাথে, উনি সেফ সাইড, এটা মনে করতে পারেন অনেকটা সেফ সাইডে থাকা। তার মানে একটা নিরপেক্ষ বার্তা আসলে আমরা পেয়েছি। কিন্তু এই নিরপেক্ষ সফর নিয়ে, বার্তা কিছুই না, নিরপেক্ষ দেখানো, নিরপেক্ষ এই দেখানো। সফর নিয়ে কিন্তু আমরা আবার যদি বলি, যাদের কাছে আসলে আমরা নিরপেক্ষ দেখানোর চেষ্টা, যদি আপনার ভাষায় বলি, করছি, তারা কিন্তু ইতিমধ্যে নানান সমালোচনা শুরু করেছেন। এবং এই সফর ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় তো ছিল বাংলাদেশের এই শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে কিনা, সেটি ঘিরে। সেটিও আসলে কতখানি আমাদের পক্ষে আসলো, সেটি নিয়ে আলোচনায় ফিরবো। জি25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন। মোহাম্মদ ফখরুল ইসলাম, আমরা আসলে শ্রমবাজারের বিষয়টি নিয়ে ভীষণ আলোচিত হতে দেখলাম এই পুরো মালয়েশিয়া সফরকে ঘিরে, কিন্তু সেখান থেকে আসলে খুব সুস্পষ্ট কোনো বার্তা আমরা পাইনি। সেটি আমরা আজকের সেই খবরটাই বলার চেষ্টা করছি। কিন্তু কর্মসংস্থান তৈরির বিষয়গুলো এই সফরের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে গৃহীত হয়েছে, এবং কূটনৈতিক জায়গাটি থেকেও অর্থনৈতিক যে কূটনৈতিক বিষয়টি, সেটিও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আসলে এই সফরকে ঘিরে দেখা হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় রয়েছে বাংলাদেশে, সেটি খুলে দেওয়ার যে ইঙ্গিতটা আমরা আসলে স্পষ্টভাবে কবে পেতে পারি, বা আদৌ এই সফরে পেয়েছি কিনা? না, এখানে দুই প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় যে বিষয়টা এসছে, সেখানে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বিষয়টা আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাবটাকে অ্যাকনোলেজ করেছেন। তো এটাকে একটা পজিটিভ দিকেই আমরা মনে করতে পারি। এখানে যে টেকনিক্যাল অনেকগুলো ইস্যু আছে, কোন প্রক্রিয়া হবে, কারা কোন রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে কর্মী যাবে, আগের মতো সিন্ডিকেট হবে কিনা, কর্মীদের খরচ কী হবে, কর্মীদের নিরাপত্তার ইস্যুটা কী হবে, কোন কোন সেক্টরে কর্মী যাবে, এবং এই সব বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটা টেকনিক্যালি আলাপ আলোচনার বিষয় আছে। এবং একেবারে অন দ্য স্পটে হয় নাই, এটাও একদিকে ভালো, কারণ হচ্ছে এটা টোটাল বিষয়গুলো যাচাই বাছাই করে বুঝে তারপরে শ্রমিক পাঠানো উচিত, এবং তাদেরও সেটা নেওয়া উচিত। আপনি দেখেন যে সিস্টেমটা হচ্ছে, বারবার সিন্ডিকেট তৈরি হচ্ছে, এবং এই সিন্ডিকেটের কারণে, সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে বারবার কিন্তু শ্রমবাজার বন্ধ হচ্ছে। সুতরাং শ্রমবাজার যাতে একবার চালু হইলে আবার চালু হলে যেন বন্ধ না হয়, এবং এটা যেন সাস্টেইন করে, সেই জায়গাটাতে আমার মনে হয় দুই গভর্নমেন্টেরই একটা সেভাবে প্রস্তুতি নিয়েই শ্রমবাজারটা খোলা উচিত। তাছাড়া আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যেই এমইউটা বলবৎ আছে, সেই এমইউ কিন্তু এই বছরে শেষ হবে, এবং সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে, যেটা মালয়েশিয়ায় আরও 14টা কান্ট্রিতে শ্রমিক নিয়ে আসে, সেটা কিন্তু মালয়েশিয়া করে না। আবার বাংলাদেশ থেকে পৃথিবীর যত দেশে, প্রায় 150 দেশে কর্মী পাঠানো হয়, সেখানে কোনো দেশ বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু সিলেকশন করে না। রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে যেই দেশে কর্মী নেবে, এবং যেই এমপ্লয়ার কর্মী নেবে সেই এমপ্লয়ার সিলেকশন করবে। নর্মালি এটাই সিস্টেম। কিন্তু এই জায়গাটাতে যে ভিন্নতা আছে,
যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে, এই ক্লজের কারণেই কিন্তু মালয়েশিয়াতে সিন্ডিকেট তৈরি হয়েছিল। এই ক্লজের কারণেই কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী কিন্তু তাদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করেছে এবং কর্মীদেরকে প্রতারিত করেছিল। এই সেক্টরের 90% রিক্রুটমেন্ট এজেন্সিকেও প্রতারিত করেছিল। সুতরাং আমরা মনে করি এই টোটাল মালয়েশিয়া শ্রম বাজার যেমন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যেন সাস্টেনেবল হয়, দীর্ঘমেয়াদী হয় এবং সেটা কর্মী বান্ধব হয় এবং এখানে যেন আর কোনো প্রকারের কর্মীদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়, দুই দেশের সম্মানের জায়গাটাও থাকে। বিশেষ করে নেপাল একটা সিস্টেমে কর্মী পাঠাবে উইদাউট এনি সিন্ডিকেট, বাংলাদেশ সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠাইতে হবে। এই যে বিষয়টা, এটা কিন্তু বাংলাদেশের সম্মানের একটা বিষয়, আত্মমর্যাদার একটা বিষয় আমাদের দেশ হিসেবে। সুতরাং সেই জায়গাটাতে আমরা মনে করি এটাকে সুলসেরা বিশ্লেষণ করে যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের মাধ্যমে আরও বিশ্লেষণ করে এটাকে কিভাবে একদম সুন্দরভাবে সুচারুরূপে এমন একটা ব্যবস্থা তৈরি হয় যাতে কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে না, সব জায়গায় উইন উইন সিচুয়েশন হবে, দেশও ক্ষতিগ্রস্ত, সুনাম নষ্ট হবে না, দেশের ক্ষতিগ্রস্ত হবে না, সুনাম বৃদ্ধি পাবে, মালয়েশিয়ার সুনামটাও ঠিক থাকবে এবং এই সেক্টরের সুনামটাও বৃদ্ধি হবে এবং বিভিন্ন মিডিয়া, পত্র পত্রিকায় ন্যাশনালি ইন্টারন্যাশনালি যেভাবে এই বিষয়টাকে যেভাবে গত সরকারের যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে যে শ্রমবাজারটা হয়েছিল সেটাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, সেই প্রশ্ন যেন এবার না হয়, অ্যাটলিস্ট এই গণতান্ত্রিক সরকারের আমলে যেন সুন্দর, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হয়। নিশ্চয়ই একে এম আতিকুর রহমান যেই দুর্নীতির কথাটি বলছিলেন আমাদেরকে মোহাম্মদ ফখরুল ইসলাম, সেই সময়টা আসলে আপনি দেখেছেন কিনা, যে সময়টাতে আপনি রাষ্ট্রদূত ছিলেন, সেটি আমরা আসলে বিরতিতেও বলছিলাম, কিন্তু সেই সাথে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসলে আপনাকে করতে চাই, একটা উইন উইন সিচুয়েশন আসলে আমরা প্রত্যাশা করি যখন কোনো রাষ্ট্রীয় সফর হয়। এই সফরে আপনি এখনো পর্যন্ত কোনো উইন উইন সিচুয়েশন দেখেছেন কিনা? না, পজিটিভ তো কিছু আছে, অর্জন যে একেবারে নাই। আপনারা জানেন যে একটা এমইউ সাইন হয়েছে, সমঝোতা স্মারক সংস্কৃতি বিষয়ে, আর দুটো দলিল ডকুমেন্টস বিনিময় হয়েছে, একটা টেরোরিজমের উপর, সন্ত্রাসবাদ বিরোধী প্রশিক্ষণ এবং সহযোগিতার ব্যাপারে, আরেকটা হয়েছে যেটা আমাদের বিনিয়োগ সংক্রান্ত। এবং এই বিনিয়োগটা আমাদের বন্দরগুলি আছে, বিমানবন্দর, স্থল জলবন্দর যেগুলি আছে, আরেকটা হচ্ছে আমাদের তেলের ব্যাপারে। এখন মালয়েশিয়া তো পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ। এখন এবার আমরা ইরান ইসরায়েলের যে যুদ্ধ বা যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ গেল, তাতে আমাদের না শুধু সমগ্র বিশ্বই কিন্তু জ্বালানি সংক্রান্ত ব্যাপারগুলিতে, ইস্যুগুলিতে সাফার করেছে। তো এটার থেকে ভবিষ্যতে এই ধরনের কষ্টের সম্মুখীন যাতে আমাদের না হতে হয় বা আমাদের একটা সিকিউরড পজিশন থাকে, সেই জন্য এই ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে যদি মালয়েশিয়ার সাথে আমাদের কোনো একটা সহযোগিতামূলক কোনো কিছু করা যায়, দেশে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ওদের তেল এনে আমরা যেখানে পরিশুদ্ধ করানোর কোনো ব্যবস্থা করা যায়, সে ব্যাপারেও কিছু আলাপ আলোচনা হয়েছে এবং সেই ক্ষেত্রে ওদের বিনিয়োগের ব্যাপারে ওরা রাজি হয়েছে। হয়তো একটু যদি অন্যভাবে একটু প্রশ্নটা করে আতিকুর রহমান, তাদের দেশে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ করে রেখেছে, আবার আমরা আশা করছি যে তারা বাংলাদেশে বিনিয়োগ করবে, এটি আসলে একটা বিনিয়োগটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না, এটা প্রাইভেট সেক্টর, আর এই লোক নেওয়াটা সরকারের সিদ্ধান্ত। এখন এই লোকের আমাদের শ্রমিকদের নেওয়ার জন্য ব্যাপারে ফখরুল সাহেব যেটা বললেন, ওনার ধারাবাহিকতা আমি কিছু কথা বলতে চাই। এই ব্যাপারে আনোয়ার ইব্রাহিমের সাথে ওনার যে একান্ত বৈঠক হয়েছে, পরবর্তী দ্বিপাক্ষিক যেই আলোচনাটা হয়েছে দুই প্রতিনিধি দলের মধ্যে, সেখানে কিন্তু এবং পরে প্রেস ব্রিফিংয়ে যেই ইঙ্গিতটা আমরা পেয়েছি, তাতে একটা স্বচ্ছ, একটা অভিবাসী বান্ধব, কর্মী বান্ধব পদ্ধতিতে যাওয়া, যাতে অল্প খরচে তারা যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু আনোয়ার ইব্রাহিমও একমত পোষণ করেছেন। এই সিস্টেমটার ব্যাপারে একমত, ওই ধরনের একটা সিস্টেম চাচ্ছেন। তো আমারও একই কথা, যেটা আমার সময় আমি করেছিলাম G2G, উনি ফখরুল সাহেব জানেন, G2G পদ্ধতিতে একটু ওদের প্রভাব ছিল। ওরা আমার পুরোপুরি আমি যে সিস্টেম দিয়েছি সেই সিস্টেম গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে। ওরা কিন্তু ওই পদ্ধতিটা আমার ছিল, ব্যক্তিগতভাবে আমার ছিল। এখানে এরা পদ্ধতি করতে চাচ্ছে, এরা কেন পদ্ধতি করবে বাংলাদেশ, আমরা শ্রমিক পাঠাবো, আমাদের কর্মী পাঠাবো, আমরা কিভাবে পাঠাবো, সেই বাস্তবতার আমাদের লোকজনের সুবিধা দেখে আমরা পাঠাবো, আমাদের সরকারের, আমাদের ইন্টারেস্ট, আমার জনগণের ইন্টারেস্ট দেখে আমি পাঠাবো। সেই পদ্ধতি তুমি যদি নাও, নিলে নিবা, না নিলে না নিবা। আমার ওইভাবে তোষামত করে তাদের লোক পাঠানোর দরকার নাই। তারা যেহেতু তাদের লোক লাগবে, তারা কিন্তু নিতে বাধ্য, বুঝছেন, উপায় নাই, যদি আমরা সেই ধরনের লোক প্রতি সেক্টরে সৃষ্টি করতে পারি। এবং আমাদের দেশের লোক যেভাবে সহজে পায়, তারা কিন্তু
ওই নেপালের অত লোক অত সহজে পায় না, মানে বা অন্য দেশের অত পায় না। ওরা কিন্তু অনেক ভালো পজিশন আছে, যেটা ফখরুল সাহেব বললেন যে ওদের দেশের লোকজন অন্যভাবে যায়, আমাদের দেশের লোক অন্যভাবে কিভাবে যাবে? ওদের দেশে তো ওদের সিস্টেম অনুযায়ী যায়। আজকে আমার যদি 1000 এজেন্সি থাকে, সে 1000 এজেন্সিকে আমি সম্পৃক্ত করবে সিস্টেমটার ভিতরে, তাদের বেনিফিট তারা, তাদের ব্যবসা তারা পাবে, কিন্তু সে একই সাথে তাদের স্বার্থের সাথে আমার শ্রমিকের স্বার্থ রক্ষিত হতে হবে। এই শ্রমিকের স্বার্থের জায়গাটাতে আপনার কাছে আমি আসি। শরীফুল হাসান, এই যে আসলে আমরা বারবার শ্রমিক নিয়োগের কথা বলছি, শ্রমিক নিয়োগ তো বন্ধ রয়েছে, সে সাথে ভিসা নিয়ে একটা জটিলতা দেখেছি আমরা দীর্ঘদিন মালয়েশিয়াতে, এবং অবৈধ শ্রমিকদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথেও আজকে আলোচনা হয়েছে। তারা আসলে কি করবে, এবং যারা আসলে এত দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য, এবং যেটি খুব গুরুত্বপূর্ণ যেটি কথা আতিকুর রহমান কিংবা শরীফুল হাসান বললেন যে বিভিন্ন সময় আমরা দেখলাম যে এই শ্রমিকদের নানান সময় তাদেরকে আসলে ফাঁদে পড়তে হয়েছে, এবং যারা তাদেরকে পাঠানোর কথা বলেছেন তারা হয়তো সর্বস্ব হারিয়েছেন, এরপরে হয়তো মালয়েশিয়ায় যেতে পারছেন না, কিংবা যারা গিয়েছেন তারা ফেরত আসবেন কি আসবেন না সেরকম একটা বাধায় আছেন। এই শ্রমিকদের বা এই যারা গেছেন অভিবাসী, তাদের আসলে কি হতে যাচ্ছে? না, ধন্যবাদ। দেখেন, সরকার যায় সরকার আসে, এদেশের অর্থনীতির ভিত্তি যে কৃষক, যে প্রবাসী শ্রমিক, যে গার্মেন্টস শ্রমিক, তাদেরকে আপনি কখনো চাষা কখনো কামলা বলেন, তাদের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয় না। আপনার এই যে মালয়েশিয়ায় 2024 সালের মে মাসে বন্ধ হলো, তারপর তখন ছিল আওয়ামী লীগ সরকার, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন একটা বিএনপি সরকার। 3 দফায় সরকার পরিবর্তন হয়েছে। এই যে 18,000 কর্মী যেতে পারেনি, তাদেরকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস আমলে তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা খুব দ্রুত যাবে, তারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, তাদের টাকার জন্য গিয়েছে, সেই মানুষগুলো কিন্তু কেউ যেতে পারেনি এখন পর্যন্ত। আনোয়ার ইব্রাহিম, যেটা বলছিলাম, 2024 সালের প্রথম সফরে বাংলাদেশে এসে অক্টোবর মাসে তিনি বলে গেছিলেন দ্রুত যেন তারা যেতে পারেন। ডক্টর ইউনূসের তরফ থেকে বলা হয়েছিল খুব দ্রুত যাবে, এমন একটা ভাইব দেওয়া হয়েছিল, কালকেই বাজার খুলে যাচ্ছে। আশ্বাস পাচ্ছি শুধু আমরা। মানে আমি একদিক দিয়ে বলবো যে এই সরকারের আমলে অ্যাটলিস্ট মানে এই সরকার বলে নেই যে খুলে যাচ্ছে, আশ্বাস দেয় না, কিন্তু আপনি কিছু না হওয়ার পরে আপনি অন্তর্বর্তী সরকার সময় তারা এমন একটা আলোচনা করেছে, কালকেই তারা যাওয়া শুরু করছে, তালিকা করছে। এই যে প্রতারণাটা, অ্যাটলিস্ট তো এটা তো প্রতারণার আশ্রয় দেন। আর আপনি যেটা বলছেন, আমরা যদি আমাদের নাগরিকদের সম্মান না দিই, অন্য কোনো দেশ তো দেওয়ার ঠেকা পড়েনি। মালয়েশিয়া আমরা আমাদের নাগরিকদের সম্মান কখনই দিইনি। আমরা আমাদের দেশের কর্মীদেরকে, মানে মালয়েশিয়ার হিস্ট্রিতে নাই, মানে আমরা 1978 সাল থেকে আমি বলছিলাম, গত 50 বছর হিস্ট্রিতে কোনোবার নাই কখনো কলিং ভিসা, কখনো সিন্ডিকেট 25 জন, প্রতিবার বাংলাদেশের কর্মীদেরকে ফাঁদে ফেলে অতিরিক্ত টাকা নেওয়াটাই মালয়েশিয়ার ব্যবসা। একবারও এমন হয়নি যে এবার তারা এমন একটা পদ্ধতি করে, যেটা বললাম, প্রতিবার তারা বলে আমরা এমন একটা পদ্ধতি করবো যেন আগের সংকট না হয়, তারপর দেখা যায় আগের চেয়ে আরও বেশি অনিয়ম হচ্ছে, আরও বেশি টাকা গিয়েছে। এই যে প্রতিবার মালয়েশিয়া এই কাজটা করছে, সেই কাজটা করতে পারছে কেন? যে কথাটা আমাদের হাই কমিশনার মহোদয় বললেন, দেখেন, আমি যদি চাই যে মালয়েশিয়াকে পরিষ্কার করে বার্তা দেওয়া যে ভাই তুমি যদি ঠিকভাবে না নাও, আমার কর্মীরা যদি ঠিকভাবে না যেতে পারে, কম করেছে, আমি তোমাকে পাঠাবো না। আজকে যে মালয়েশিয়া যে টুইন টাওয়ার দেখেন, এগুলো বাংলাদেশিদের পরিশ্রমে, রক্তে, ঘামে, জীবনের বিনিময়, আমি কথাটা বলছি জীবনের বিনিময়ে। এমন কোনো দিন নাই আমাদের দেশে 15 থেকে 20 জন প্রবাসীর লাশ না আসে। গত 17 বছরে 50,000 প্রবাসীর লাশ আসছে, তার মধ্যে একটা বড় অংশ আসছে আপনার মালয়েশিয়া থেকে। আমাদের এই যে প্রবাসীরা মারা যায় কনস্ট্রাকশন সেক্টর, নির্মাণ খাতে, যে মালয়েশিয়া জীবন দিয়ে আমাদের যারা গড়লো, বিনিময় কী পায়? যেইভাবে তারা গাদাগাদি করে থাকে, রাবার বাগানে মারা যায়, এই কাজ অন্য কেউ করতে যাবে না। আপনি নেপালিরা বলেন, অন্য কেউ এই কাজ করতে যাবে না। এবং আমাদের পাশাপাশি সমুদ্রপথ দিয়ে আমাদের অনেক লোকজন মালয়েশিয়া চলে যায়। সমস্ত কিছু মিলে যদি বাংলাদেশিদের জীবনটা, যে কথাটা হাই কমিশনের মধ্যে কেন বাংলাদেশে মালয়েশিয়া যেতে চায়, কারণ আসলে মধ্যপ্রাচ্যের আবহাওয়া খুব রুক্ষ, খাবার ঠিক নাই। মালয়েশিয়ার খাবারটা মোটামুটি ভালো, মাছ পাওয়া যায়, ওয়েদারটা ভালো, এই জন্য আমাদের কর্মীরা যেতে চায় মালয়েশিয়া, তাদের একটা পছন্দ। সত্যি এই পছন্দটাকে কেন্দ্র করে আমাদের রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়ার নীতি নির্ধারকরা, যেখানে তাদের সাবেক প্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে সরকার নীতি নির্ধারক করেছিল। আমি অফ দ্য রেকর্ড না, অন দ্য রেকর্ডই বলছি, আমার আশঙ্কা এই যে যেতে পারলো না, এই সিস্টেমের প্রেক্ষিতে যেই মানুষটা ছিলেন, দাতো আমিন নামে পরিচিত, যার সিস্টেম হয়তো যখন সরকার যদি বলে থাকে যে না তার সিস্টেম আমরা নিব না, বা তার সেই ক্ষমতা আছে, ঠিক আছে লোক নেওয়া বন্ধ করবো। আমি মনে করি যে মালয়েশিয়ার ততদিন পর্যন্ত আমার কর্মী পাঠানোর প্রক্রিয়া যা উচিত না, যতক্ষণ পর্যন্ত আমি একটা স্বচ্ছ সিস্টেম। তার মানে আসলে আবারও সেই কথায় যেতে হয়, বিএনপি বারবার যেটি বলার চেষ্টা করছে যে সবার আগে বাংলাদেশ, মানে আমরা দেখুন পৃথিবীর আর কোনো দেশকে ভারতকে, আমেরিকাকে, চায়নাকে, আর কোনো দেশকে সবার আগে চায়না, সবার আগে বাংলাদেশ বলতে হয় না, আমাদের বলতে হয়। কারণ আপনি এই দেশে নানান পন্থীর লোকজন পাবেন, দিন শেষে যে আমার দেশের স্বার্থ সেটা আমরা দেখি নেই বলে বলতে হয়। এবং পররাষ্ট্রনীতিতেও আসলে এক ধরনের ভারসাম্যের খেলার প্রয়োজন আছে। সেই খেলাটাই আসলে হচ্ছে কিনা এই কৌশল বা এই সমীকরণের জায়গাটি নিয়ে আমরা আরো আলোচনায় ফিরবো। জি ব্রিটিশ পাত্রযুক্ত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন।
জীবিত ইস্পাতমিত রাজকাহন দেখছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। অনেক কৌশলগত সমীকরণ নিয়ে আমরা চিন্তা করছিলাম। যেই গুরুত্বপূর্ণ কথাটি আসলে আমরা বারবার বলছিলাম সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, যেই নীতি নিয়ে আসলে বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে সেই জায়গাটিতে আবারও যদি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি ঘিরে আসলে মালয়েশিয়া বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়েছে, শ্রমবাজার, সেটিকে ধরি এবং মানে বাংলাদেশের ইচ্ছে অনুযায়ী আসলে এই শ্রমবাজারটি উন্মুক্ত হওয়ার কথা আপনারা সবাই বলছেন। মানে বাংলাদেশ যেভাবে চাইছে মূলত বিষয়টাকে সেভাবে করার এই মুহূর্তে সুযোগটা তৈরি হলো কি? না, বিষয়টা ওরকম না। বাংলাদেশ চাইলে বাংলাদেশের ইচ্ছা মতো আসলে হবে না। ডেফিনেটলি যেই দেশে শ্রমিক যাবে তাদের সিস্টেম কি, তাদের চাহিদা কি এবং কিভাবে তারা নিতে চায়, ডেফিনেটলি সেটা থাকবে। তবে সেটা কোনো বিশেষ দেশের জন্য বিশেষ কোনো ব্যবস্থা হওয়া উচিত না, সেটা সার্বজনীন হওয়া উচিত। অন্য অন্য দেশে যেভাবে হওয়া যায় সে ঠিক সেইভাবেই হওয়া উচিত। যেমন আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা ইতিমধ্যে আলোচনা আসছে যে সেখানে কিন্তু 15টা কান্ট্রি থেকে তারা শ্রমিক নেয়। তো বাংলাদেশের ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিস্টেম আছে। সুতরাং সেই জায়গাটাতে আমরা মনে করি ডিফারেন্ট এই সিস্টেমের কারণে এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, কিছু ব্যক্তি গোষ্ঠী এটার এই সুবিধাটা নিয়েছে। সুতরাং সেই জায়গাটাতে যেন না হয় এবং বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ব্যাপারে বা আমাদের সরকার আন্তরিক, বাংলাদেশি কর্মীরাও সেখানে যেতে চায় এবং সরকারের যে এই 5 বছরে 1 কোটি মানুষ বিদেশে পাঠানোর যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করতে হলে ডেফিনেটলি আমাদের এই শ্রমবাজারটাকে খুলতে হবে এবং সেটা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অলমোস্ট দ্বিতীয় বা তৃতীয় বলতে পারি বৃহত্তম শ্রমবাজার। তো সেই জায়গাটাতে আমরা মনে করি এই বর্তমান প্রধানমন্ত্রী যাওয়ার পরে এটা যদিও তৎক্ষণাৎভাবে ডিক্লারটা আসে নাই, বাট আমরা হোপফুল এটা খুব যাচাই বাছাই করে সুন্দরভাবে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের মাধ্যমে যেন এই শ্রমবাজারটা সাস্টেইনেবল হয় এবং এটা আবার বারবার বন্ধ হওয়ার যেন উপক্রম না হয় এবং কোনো প্রকার অনিয়ম দুর্নীতি যেন এই শ্রমবাজারে আর না হয় এবং সকল রিক্রুটমেন্ট এজেন্সি যেন এখানে শ্রমিক পাঠাতে পারে এবং কর্মীরাও যেন কম খরচে যেতে পারে। আমরা সেই এই যে ভারসাম্যের খেলা কিংবা কৌশলগত যে সমীকরণ জোরদার করার কথা আমরা বলছি, প্রধানমন্ত্রীর এই প্রথম সফরের মধ্যে দিয়ে এই পররাষ্ট্রনীতির আসলে সেই বার্তাটুকু আমরা পেয়েছি কিনা? না, আমি মনে করি না যে আন্তর্জাতিক কূটনীতিতে যদি আমাদের সংবিধান বা সমস্ত জায়গায় আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, কিন্তু আমি গত 15-20 বছরে বলবো যে আমরা আসলে ভারসাম্যটা রাখতে পারিনি। কখন আমাদের আওয়ামী লীগের 15 বছরের অতি ভারতমুখিতা, আপনি অন্তর্বর্তীকালীন সময়টা পুরোটাতে যুক্তরাষ্ট্রমুখিতা, এখনও আপনি যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিয়ে আপনি একটা দেশের রাষ্ট্রদূত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে বলছেন যে তোমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে ঠকবা না। এই যে আমরা এক্সেসটা দেওয়া মানে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা খেলার জায়গা, আমরা সবার আগে বাংলাদেশ বলছি কিন্তু আসলে আমরা প্রমাণ করতে পারছি না। কিন্তু অনেক ছোট দেশ, আপনি এমনকি আমি মনে করি যে প্রতিবেশী ভারত থেকেও আমরা শিখতে পারি কী করে সবার আগে নিজের স্বার্থ দেখতে হয়। আমি মনে করি যে আমার দেশের স্বার্থ, আমার দেশের নাগরিকের স্বার্থ যদি আমরা দেখতাম তাহলে এই যে গত 48 বছর ধরে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের নামে প্রতিবার যে আমাদের কর্মীদের যে পরিমাণ দুর্নীতি অনিয়মের শিকার তারা হয়েছে, তাদের 4 লাখ 5 লাখ টাকা দিতে হয়েছে এবং এই কারণে কখনোই কাউকে আমরা জবাব দিতে আনতে পারিনি। ভবিষ্যতেও যে খুব স্বচ্ছ পদ্ধতিতে হবে আমি সেরকম মানে আশা করি না, কারণ যেখানে কিন্তু আমি মানে চাই যে আমাদের কর্মীরা, আজকে আপনি আপনার টেলিভিশন বলেন সব জায়গায় লাখ লাখ বাংলাদেশের মানুষের তো অপেক্ষায় ছিল যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, তারা যাবে, অ্যাটলিস্ট খুলে নেই, কাজে তারা যেন কাউকে টাকা পয়সা না দেয়, অপেক্ষা করুক, সরকারকে স্বচ্ছ পদ্ধতিতে কম খরচে যেন কর্মী পাঠাতে পারে। তার চেয়ে জরুরি এখানে আমাদের বিপুল পরিমাণ অনিয়মিত কর্মী আছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি সেই বিষয়টা বলেছেন, তারা বৈধতা পাক। এবং আমি আবারও বলি, আপনি আপনার নাগরিককে কেমন সম্মান দিচ্ছেন তার উপর নির্ভর করা একটা দেশ কেমন সম্মান দেবে। একে এম আতিকুর রহমান, আঞ্চলিক রাজনীতির বড় দুটি খেলোয়াড় যাদেরকে বলা হয় ভারত এবং চীন, প্রধানমন্ত্রী আসলে সেখানে প্রথম সফর করবেন কিনা সেটি নিয়ে আসলে এই প্রতিযোগিতার একটা চাপ ছিল এবং সেই চাপটা এড়িয়ে ভারসাম্য রাখতে প্রথম বিদেশ সফরের জন্য তৃতীয় কোনো দেশ সত্যিকার অর্থেই তারেক রহমানকে বেছেই নিতে হতো বলে কি মনে করেন কিনা? আপনি যেটা বলেছেন এটা অনেকটা ওই ধরনের কিছু একটা আছে, যেটা মনে করি আমরা যে ভারতে না গিয়ে বা চীনে যেতে হবে, এখন ভারতকে বাদ দিয়ে চীনে যাবে, এটা একটু অন্যরকম তাদের কাছে লেগেছে হয়তো, বা প্রধানমন্ত্রী মনে করেছেন যে এই দুটো থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায়। সেই বাঁচানোর উপায় হিসেবে যদি মালয়েশিয়াকে বেছে নিয়ে থাকে তাহলে একটা জিনিস, আর দ্বিতীয়ত যদি আসিয়ানের অন্তর্ভুক্তির ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে থাকে যে তাদের পার্টনার হিসাবে যেটা প্রস্তাব আলাপ আলোচনা হয়েছে, এবার তারা সাপোর্ট করবে কিনা,
বা একটা ফোরাম আছে অন্য সেই ইকোনমিক ফোরাম, সেখানে যোগ দিতে পারবে কিনা মালয়েশিয়া সাপোর্ট করবে। কিন্তু আমি একবার মালয়েশিয়া যে মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন ওনার সাথে, মিয়ানমার যখন আসিয়ানের মেম্বার হয় সেই প্রসঙ্গে আলাপ প্রসঙ্গে উনি বললেন যে আমরা মেম্বার হয়ে ভুল করেছি, কেন বাৎসরিক যেই চাঁদাটা দিতে হয় সেই চাঁদার পরিমাণের কোনো লাভ আমরা পাই না। সুতরাং এটা একটা অপচয় আমাদের দেশের জন্য। আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসিয়ানের মেম্বার বা পার্টনার, এই ওয়ার্কিং পার্টনার, হ্যাঁ, লাভ বাংলাদেশ কি হবে। একটু আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই আমি আপনাকে, এই যে সফর সেটি নিয়ে আসলে ভারতীয় গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে আমরা অনেক আলোচনা সমালোচনা হতে দেখছি। তারা বলছেন যে ভারতকে দিয়ে তারেক রহমানের চীনমুখী যে কূটনৈতিক তৎপরতা, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের এটি একটা ইঙ্গিত তারা পেয়েছেন। এই ইঙ্গিতটা ভারত যে পেল সেটিকে আপনি আসলে কি? এটা অনেকটা সেরকমই, এটা অনেকটা সেরকমই যে সরাসরি ভারত তো মনেই করছিল যে মালয়েশিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারত মনে করছিল চায়নায় এটা অনেকটা ওই যে কি জানি গ্রামে বলে এদিক দিয়ে না এদিক দিয়ে ঘুরিয়ে খাওয়া আর কি। তো এই অনেকটা সেরকম যে সরাসরি গেলে ওটা স্পষ্ট হয়ে যায়, এই জন্য মালয়েশিয়া হয়ে যায়, মালয়েশিয়া একটা দিন থেকে তারপরের দিন ওখানে গেলে এখানে কি তাহলে ট্রানজিটের মতন আসলে? হ্যাঁ অনেকটা। ছিলেন আপনার এখানে মালয়েশিয়া থেকে আমাদের প্রাপ্তি যদি হিসাব করেন, কারণ মালয়েশিয়া থেকে প্রাপ্তি আমাদের অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। সুস্পষ্ট কোনো প্রাপ্তি কি আমরা পেয়েছি? এক নম্বর হচ্ছে যেটা আমাদের শ্রম বাজার খোলা, সেখানে অবৈধদের বৈধ ঘোষণা করা, যারা আটক আছে বাংলাদেশে তাদের রিলিজ দেওয়া বা তাদের ওইখানে ওইটা ক্ষমা করে দিয়ে কর্মে নিয়োগ করা অবৈধভাবে, মানে কাগজপত্রহীন যারা আছে। দ্বিতীয়ত আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা শুনেছিলাম যে একটা FTA হবে, মুক্ত ট্রেড এগ্রিমেন্ট হবে, সেটা আমি 2010 সালে সূচনা করে আসছিলাম, কিন্তু আজ পর্যন্ত হয় নাই, বাংলাদেশের পক্ষ থেকেই হয় নাই। তো সেই জিনিসটা হলো না। তৃতীয়ত যেটা ট্রেডের ব্যাপারে, ট্রেড গ্যাপটা কীভাবে পণ্য, এখন এখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা আশাবাদী যে মালয়েশিয়ার শ্রম বাজারটা খুললে আমরা দক্ষতার উপরে প্রত্যাশা রেখে শেষ করতে চাই। কে আতিকুর রহমান, মোহাম্মদ ফখরুল ইসলাম, শরীফুল হাসান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।